ফেডারেল গভর্নমেন্টের জাতীয় বাজেট নিয়ে পুরো কানাডা জুড়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, টক শো সর্বত্রই। এবং সেই সব আলোচনায় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি লেভেলের যেসব বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই যে আমাদের ইমিগ্রেশন সিস্টেম, বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ে অ্যাসাইলাম সিকারদের, রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের যে একটা হিড়িক পড়েছে কানাডায়, এই যে বিপুল সংখ্যক বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভিজিটর ভিসায় কানাডায় এসে রাজনৈতিক আশ্রয় চেয়ে এখানে থেকে যাচ্ছেন, তাদের ব্যাপারে বাজেটে কোনো ধরনের কথাবার্তা আছে কিনা বা বাজেটে কী ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনায়। আপনারা যারা ক্যানাডিয়ান কন্টেন্ট পছন্দ করেন বা এই ধরনের বিষয়গুলো শুনতে আগ্রহী বা তথ্যপাত্র পেতে আগ্রহী, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকতে পারেন। দর্শক, শুরুতেই একটু বলি যে এবার ইমিগ্রেশনের দুটি পার্ট। আমি মূল ইমিগ্রেশন, যেটি কানাডা নানা এক্সপ্রেস এন্ট্রি কিংবা অন্যান্য নানা রকম যেসব নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মূলত কানাডা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনায় আমি ঢুকবো না। আজকের আলোচনায় কেবলমাত্র যারা অ্যাসাইলাম সিক করেছেন বা অ্যাসাইলাম সিক করে কানাডায় থাকতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতে এসে থাকবেন, তাদের জন্য কি ব্যবস্থা করা আছে সেই বিষয়গুলো একটু বলতে চাই। প্রথমত, কানাডা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তারা বর্তমান যে অ্যাসাইলাম সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটিকে তারা জোরদার করতে চায়, তারা আরও শক্তিশালী করতে চায়। দুটি কারণে তারা শক্তিশালী করতে চায়। প্রথমত হচ্ছে যে এখন বিপুল সংখ্যক আবেদন তাদের দপ্তরে জমা পড়ে আছে, যেগুলো তাদের পক্ষে মানে সেটেল করতে, সেগুলোর ব্যাপারে রিভিউ করে সিদ্ধান্ত দিতে হিমশিম খেতে হচ্ছে। এবং এই প্রক্রিয়াটাকে যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, যাতে দ্রুত নিষ্পন্ন করা যায়, রিভিউ করে যে কাদের অ্যাকসেপ্ট করা হবে, কাদের অ্যাকসেপ্ট করা হবে না, সেই ব্যাপারে ডিপার্টমেন্টগুলোকে শক্তিশালী করার জন্য, প্রয়োজনে আরও লোকবল নিয়োগ করার জন্য বা সিস্টেমকে আরও এফিশিয়েন্ট করার জন্য গভর্নমেন্ট আগামী 5 বছরের জন্য $745 মিলিয়ন বরাদ্দ করেছে। এই $745 মিলিয়ন এটি হচ্ছে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য, সো দ্যাট তারা যেসব আবেদনপত্রগুলো জমা হয়ে আছে বা আরও আবেদনপত্র যেগুলো জমা হবে সেগুলো দ্রুত রিভিউ করে তারা দ্রুত সিদ্ধান্ত দিতে পারে। এবং বছরে আরও অতিরিক্ত $159 মিলিয়ন সেখানে যুক্ত হবে। সো কানাডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে অ্যাসাইলাম সিকারদের যে আবেদনগুলো এখানে জমা হচ্ছে সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করে তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া। এখন যাদের সিদ্ধান্ত দেওয়া হবে তারা কানাডায় থাকবেন, যারা যাদের ডিক্লাইন করা হবে, ডিনাই করা হবে, তারা আপিল করার সুযোগ পাবেন এবং আপিল করার পরও যদি তাদের ডিক্লাইন হয়ে যায় তাহলে তাদেরকে চলে যেতে হবে। এবং যাতে কানাডিয়ান গভর্নমেন্ট দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাদেরকে ডিক্লাইন করা হয়েছে তাদেরকে যাতে দ্রুত বের করে দিতে পারে কানাডা থেকে, সেই জন্যও এই অ্যাসাইলাম যারা দ্রুত বের করে দিতে, তার জন্য অতিরিক্ত বাজেট রাখা হয়েছে। এর বাইরে যেই সব অ্যাসাইলাম সিকারদেরকে কানাডা গভর্নমেন্ট মনে করছে যে তারা হাই রিস্ক, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কানাডার জন্য কিংবা জনস্বার্থের জন্য যারা হুমকি, তাদেরকে ফেডারেল জেলে আটকে রাখার জন্যে এবং জেল ব্যবস্থাকে আপগ্রেড করার জন্যে $325 মিলিয়ন বরাদ্দ করেছে। দর্শক, এর আগে যে বিষয়টি ছিল যে ফেডারেল জেলেও বেশ কিছু এই ধরনের ইমিগ্রেন্ট ডিটেইনি রাখা হতো, বাট একটা প্রভিন্সিয়াল জেলগুলোতেও ইমিগ্রেন্ট ডিটেইনিদেরকে রাখা হতো। কিন্তু কিছুদিন আগে কানাডার সব প্রভিন্স একযোগে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে তাদের যে চুক্তিটি ছিল যে তারাও যেই সব ইমিগ্রেন্টদেরকে কানাডা গভর্নমেন্ট বা ক্যানাডিয়ান ল যাদেরকে জেলে রাখতে বলেছে তাদেরকে সেখানে ডিটেনশনে রাখবে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর কোনো প্রভিন্সিয়াল ডিটেনশন সেন্টারে, প্রভিন্সিয়াল জেলে কোনো ইমিগ্রেন্ট ডিটেইনিদের তারা রাখবে না।
এবং এটি নিয়ে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, কানাডিয়ান এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর তাদেরও তুমুল আপত্তি আছে যে যারা ইমিগ্রেশন মানে অ্যাসাইলাম চাইলো কিংবা ইমিগ্রেশন আইনে কাউকে কেন জেলে রাখতে হবে, তাদেরকে কেন আটকে রাখতে হবে, এটি নিয়ে নানা মহলে তুমুল সমালোচনা আছে। বাট অ্যাগেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাদেরকে রাখবে না এই সিদ্ধান্ত নেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে ফেডারেল গভর্নমেন্ট এখন বাড়তি বাজেট বরাদ্দ দিচ্ছে যে তাদের ফেডারেল যে ডিটেনশন সেন্টারগুলো আছে সেইখানেই তারা এই অ্যাসাইলাম অর ইমিগ্রেন্ট ডিটেইনি যাদের তাদেরকে রাখবে। বর্তমানে প্রায় ১৬৬০ জন ইমিগ্রেন্ট ডিটেইনি আছে, তার মধ্যে মাত্র ৩৫৪ জন প্রভিন্সিয়াল জেলে, বাকিগুলো ফেডারেল ডিটেনশন সেন্টার যেখানে আছে সেইখানেই তাদেরকে রাখা হয়েছে। এই তো গেল যে যারা মানে সিস্টেমটাকে আরও একটু বোলস্টার করা কিংবা দ্রুত নিষ্পত্তি করে যারা মানে অপরাধী, যাদের অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করা হবে না তাদেরকে বের করে দেওয়া, এবং যারা অপরাধী কিংবা যাদেরকে ক্যানাডিয়ান পিপুলদের জন্য বা সোসাইটির জন্য থ্রেট মনে করা হবে তাদেরকে জেলে রাখার জন্য এই ফাইন্যান্সিয়াল বরাদ্দ। কিন্তু এর বাইরে কানাডা কেবল যে হার্শ একটা পদক্ষেপ নিচ্ছে তা না, এর সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ার সময় নানা রকম ব্যাপার স্যাপার তাদের থাকে, নানা রকম সহযোগিতার ব্যাপার থাকে, এবং এই সময়ে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো প্রভিন্সিয়াল হেলথ কেয়ারের সুযোগ সুবিধা পান, আবার অনেক অ্যাসাইলাম ক্লাইমেন্টরাই প্রভিন্সিয়াল হেলথ কেয়ারের জন্য তারা কোয়ালিফাই করেন না, এবং এই যে প্রভিন্সিয়াল হেলথ কেয়ারের জন্য যারা কোয়ালিফাই করবেন না তাদের জন্য ফেডারেল বাজেটে $411 মিলিয়ন আলাদা করে রাখা হয়েছে তাদেরকে যাতে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস দেয়া যায়। এর বাইরে $274 মিলিয়ন রাখা হয়েছে এই যে যারা অ্যাসাইলাম সিকার যারা আসবেন তাদের অনেকের হয়তো নিজেদের মানে পকেটের পয়সা দিয়ে লিগ্যাল সাপোর্ট, উকিল রেখে সেই কেস চালানো বা সেই খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হবে না, ফলে লিগ্যাল এইডের মাধ্যমে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, নানা রকম আইনি সহায়তা দেওয়ার জন্য $274 মিলিয়ন রাখা হয়েছে। এটি হচ্ছে লিগ্যাল এইডে অ্যাসিস্ট্যান্সের জন্য। এর বাইরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যারা এই মানে লিগ্যাল প্রক্রিয়ায় কাজ করবে সেই ডিপার্টমেন্ট অফ জাস্টিসকেও $43.5 মিলিয়ন গভর্নমেন্ট বরাদ্দ দিচ্ছে যাতে তারা যথাযথভাবে এই কাজগুলো করতে পারে। এর বাইরে গভর্নমেন্টের বিশেষ কিছু অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম আর কিছু প্রোগ্রাম আছে, যেমন তারা ইউক্রেন থেকে নিয়ে আসছে বা গাজা থেকে, মানে যাদের ভিসা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে গাজা থেকে বেশ কিছু অ্যাসাইলাম সিকার তাদেরকে নিবে, কিন্তু তারা অবশ্য গাজা থেকে বের হয়ে আসতে পারছে না, এবং কানাডিয়ান গভর্নমেন্টও তাদেরকে বের করে সেখান থেকে নিয়ে আসার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে এইবার বাজেটে এই ধরনের অ্যাসাইলাম সিকার যারা মানে গাজা, ইউক্রেন কিংবা নানা রকম বিধ্বস্ত এলাকা থেকে যাদেরকে কানাডা গভর্নমেন্ট নিয়ে আসতে চায় সিদ্ধান্ত নিয়ে, তাদের প্লেনের টিকিট এবং আসা যাওয়ার খরচ এবং অন্যান্য খরচ বাবদ লোন হিসাবে গভর্নমেন্ট $4 মিলিয়ন বরাদ্দ দেওয়ার জন্য আলাদাভাবে একটি বিষয় বরাদ্দ রেখেছে। যাই হোক, এবার বাজেটে গভর্নমেন্টের যে ফেডারেল গভর্নমেন্টের যে কমিটমেন্ট, তারা রিফিউজি সিস্টেমটিকে একটু স্টেবিলাইজ করতে চায়, তারা একটু স্থিতিশীল করতে চায়, ট্যাক্সই করতে চায়, এবং সেই ট্যাক্সই করার প্রক্রিয়া হিসাবেই তারা চাচ্ছে, মনে করছে যে তাদের মানে রিভিউ প্রসেস, অ্যাপ্লিকেশন রিভিউ এবং সেগুলোকে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং প্রসেসটাকে আরও ফাস্টার করা দরকার, এবং সে ফাস্টার করতে হলে তাদের আরও জনবল বাড়াতে হবে এবং সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে। সেই জন্য তারা বাজেটে বরাদ্দ রেখেছে, এবং একই সঙ্গে যাদেরকে ডিক্লাইন করে দেওয়া হবে তারা যেন কানাডাতে বসে থাকতে না পারে, তাদেরকে দ্রুত বের করে দেওয়া যায় সেই জন্য বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। এবং দেশে বিদেশে তুমুল সমালোচনা হলেও ফেডারেল গভর্নমেন্ট ইমিগ্রেন্ট ডিটেইনিদের আটকে রাখার জন্য, জেলে পুরে রাখার জন্য বাড়তি $325 মিলিয়ন বাজেটে বরাদ্দ রেখেছে, যেটি দিয়ে ইমিগ্রেন্ট ডিটেনশন সেন্টারগুলোকে আপগ্রেড করা হবে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। সামনের দিনগুলোতে আমি বাজেটের বিভিন্ন আশয়গুলো নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকবেন।